ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। আমাদের মহামুক্তি যে ব্যাচ, সেই ব্যাচের পরপর ভিডিও তোমরা পেতে শুরু করেছো। অলরেডি কিন্তু ভেক্টর অ্যানালাইসিসের প্রথম যে চ্যাপ্টার রয়েছে তার সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সমস্ত অঙ্কের সলিউশন তোমরা পেয়ে গেছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর পরের পার্ট, অর্থাৎ 19 নম্বর পেজের যে বর্ণনামূলক প্রশ্নাবলী রয়েছে সেই বর্ণনামূলক প্রশ্নাবলীর সলিউশন আজকে আমি তোমাদের করাবো এবং আমি তোমাদের কিন্তু কিছু অঙ্ক করাবো, কিছু হোমওয়ার্ক দেবো। সব অঙ্ক কিন্তু আমি সলিউশন করে দেব না। তার কারণ কি জানো? আমি যদি সমস্ত অঙ্ক সলিউশন করে দিই তাহলে তোমরা পুরোপুরি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আমি চাইছি না আমার উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হও। আমি কিছু শেখাবো, পরিবর্তে তুমি কিছু করবে। এইভাবেই যদি এগোই তবেই ভালো কিন্তু আমরা শিখতে পারবো। এই জন্য আমি তোমাদের কিছু অঙ্ক করাবো, ওই রিলেটেড দাগ নাম্বারগুলো আমি বলে দেবো, সেগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, চলো সবাই খাতা পেনে রেডি হয়ে যাও, শুরু করব 19 নম্বর পেজের অঙ্কগুলি। দেখো, আমাদের বর্ণনামূলক প্রশ্নাবলীর যে প্রথম নম্বর প্রশ্নটা রয়েছে সেটা কি রয়েছে আমি একটু পড়ে শোনাই। এ বি সি তিনটি প্রদত্ত ভেক্টর হলে 7a ভেক্টর মাইনাস সি ভেক্টর, এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 3c ভেক্টর এবং মাইনাস 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর প্লাস 5c অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি একরেখীয় প্রমাণ করতে হবে। তাহলে যদি কোনো সময় এইরকম ভেক্টর দিয়ে যদি তোমাদের বলে একরেখীয় প্রমাণ করো, তাহলে তোমরা একটা সহজেই কাজ করবে, সেটা হলো এদের ডিটারমিনেন্ট বের করবে। ডিটারমিনেন্ট যেটা আমাদের থার্ড সেমিস্টারে ছিল, যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয় তবে এরা একরেখীয় হবে। অর্থাৎ কি বলতে চাইছি আমি প্রথম বের করব, এখান থেকে মনে করো অ্যান্সার লেখা শুরু হলো, আমি বের করব মড এ ভেক্টরের জন্য 7 রয়েছে, বি ভেক্টর এখানে নেই তাই 0, সি ভেক্টরের কাছে -1 রয়েছে, দ্বিতীয়টাই 1 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, তৃতীয়টাই রয়েছে -2, ওখানে রয়েছে 3 আর ওখানে রয়েছে 5। এই মডিউলাস ভ্যালুটা আমরা বের করব। যদি এই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়ে যায় তাহলে ওরা একরেখীয় হয়ে যাবে, তুমি সরাসরি লিখে দিতে পারবে। তাহলে আমি ডিটারমিনেন্টের মানটা বের করি। 7 দিয়ে যদি ভাঙাই, আমরা জানি এই কোনাকুনি গুণ মাইনাস এই কোনাকুনি গুণ। আরে ভাই, কদিন আগেই তো থার্ড সেমিস্টার দিয়েছো, সেখানে তো এই জিনিসগুলো সব ছিল। এখন যদি এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমার এখান থেকে দেখে লিখতে হয়, তাহলে তুমি থার্ড সেমিস্টারে কি শিখলে? নিজে করো, ওকে, এদিকে দেখবে না কেন, ভিডিও পজ করো, নিজে করো। তাহলে 7, 3 5 দুগুণ 10 মাইনাস 3 3 9, 0টা লিখতে হয় না, এখানে রইল -1, তাহলে এখানে রইল 3 প্লাস 4, 3 প্লাস 4, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে 7 আর এখানে রয়েছে -7 = 0। তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা 0 পেলাম, সরাসরি লিখে দেবো এইটা এরা হলো একরেখীয়। তাহলে ভাষাটা লিখবো, অতএব এইটা এরা হলো একরেখীয়। ভাষাটা লিখবে কিন্তু অবশ্যই লিখবে। ওকে, চলো এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। তাহলে দেখো, প্রশ্ন নম্বর 2-এ কি বলেছে? এ বি সি তিনটি বিন্দু যাদের অবস্থান ভেক্টর হলো এটা। তোমাকে প্রমাণ করতে হবে ওই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ কি বলেছে আমি একটু বুঝিয়ে দিই। এ বি আর এটা মনে করো সি, এই তিনটি বিন্দু বলে দেওয়া আছে, এ বি সি। এইটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর আর এটা হলো সি ভেক্টর। এই এ বি সি তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর হলো এরা। তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। আমি তোমাদের যে ভেক্টর অ্যানালাইসিসের সেকেন্ড ভিডিওটা দিয়েছিলাম আমাদের সংক্ষিপ্ত প্রশ্নাবলী, সেখানে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম। যদি শীর্ষবিন্দু বলে দেওয়া থাকে তাহলে সর্বদা আমাকে বাহু বের করে নিতে হবে। যদি দুটো বাহু সমান হয় তাহলেই সমদ্বিবাহু হবে। তাহলে বাহু বের করব এবি বাহু। এবি বাহু যদি আমরা বের করি, এটা কিন্তু শীর্ষবিন্দু বলে দেওয়া আছে, সেজন্য বাহু বের করে নিচ্ছি। যদি বলে দিত এটাই বাহু তাহলে আমি সরাসরি মডিউলাস ভ্যালু বের করে নিতাম। তাহলে বাহু বের করছি এবি মানে বি মাইনাস এ, এটা থেকে এটা বিয়োগ করলে 4i ক্যাপ, এটা থেকে এটা বিয়োগ করলে প্লাস জে ক্যাপ আর এটা থেকে এটা বিয়োগ করলে প্লাস কে ক্যাপ। ক্লিয়ার? এবার বের করব বিসি। বিসি বাহু যদি আমি বের করি সি মাইনাস বি, এটা থেকে এটা বিয়োগ করলে -3i ক্যাপ, এটা থেকে এটা বিয়োগ করলে হয় -5 জে ক্যাপ, এটা থেকে এটা বিয়োগ করলে হয় 0 কে ক্যাপ। তারপর এসি বাহু বের করব, অর্থাৎ তিনটে বাহুই আমি পরপর বের করে নিচ্ছি। এসি মানে সি মাইনাস এ, এটা থেকে এটা বিয়োগ করলে হয় আই ক্যাপ আর এটা থেকে এটা বিয়োগ করলে হয় -4 জে ক্যাপ আর এটা থেকে এটা বিয়োগ করলে হয় কে ক্যাপ। এবার আমরা দেখব দুখানা বাহুর মান সমান হচ্ছে কিনা। মান মানে কি? মান মানে হলো পরম মান বা মডিউলাস ভ্যালু। তাহলে এই যে মড অফ এ বি বের করছি,
মড অফ এবি যদি বের করি এর মান হচ্ছে 16 প্লাস 1 প্লাস 1, 16 প্লাস 1 প্লাস 1, 4 এর স্কোয়ার 16, 1 এর স্কোয়ার 1, 1 এর স্কোয়ার 1, তার মানে হলো কত √18। সেমভাবে মড অফ বিসি বের করছি। মড অফ বিসি যদি বের করি 3 এর স্কোয়ার কত হয় 9, 5 এর স্কোয়ার কত হয় 25, 9 আর 25 যোগ করলে √34 হয়। তারপর আমরা এসি বের করছি। এসি যদি বের করি তাহলে সেটা কত হবে √1 এর স্কোয়ার 1, 4 এর স্কোয়ার 16 আর 1 এর স্কোয়ার হয় 1, √18। খুব সহজে আমরা কি দেখতে পাচ্ছি এবি আর এসি এই দুটো বাহুর মান কি সমান, অর্থাৎ এই যে এবি বাহুটা রয়েছে আর এসি বাহুটা রয়েছে এই দুটো বাহু সমান হয়ে গেছে। যদি সমান হয়ে যায় এটা কি হবে ভাই সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাই জন্য আমরা এই জায়গায় লিখছি, নিচ দিয়েই লিখবে, আমি সাইডে লিখছি যে যেহেতু এবি বাহু ইজুগাল টু এসি বাহু অতএব ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ। এই কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 2 তার সলিউশন এইভাবে লিখতে হবে। তাহলে 2 এর অনুরূপ অঙ্ক আমি দেখলাম নিচে দিয়ে দেওয়া আছে, তাহলে সেই অঙ্কগুলো তোমরা একইভাবে বাড়ি করে নেবে। তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, আমি সেই দাগ নাম্বারগুলো বলে দিচ্ছি। দেখো তোমাদের বইয়ের 19 নম্বর পেজের যে 4 দাগের অঙ্কটা বলেছে, 4 দাগের অঙ্কটাতে দেখো বলেছে 3টি বিন্দু যাদের অবস্থান ভেক্টর বলে দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে হবে ওই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তাহলে একইভাবে বাহুগুলো বের করে নেব, সমবাহু ত্রিভুজ হলে এই 3টে মানই কি হবে সমান হবে। তখন এই জায়গায় কি লিখবো, যেহেতু এইটা ইজুগাল টু এইটা ইজুগাল টু আরেকটা, অতএব ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তাহলে কোশ্চেন নাম্বার 4 তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকছে, পেজ নাম্বার 19-এর কোশ্চেন নাম্বার 4। ওকে, তাহলে এবার আমরা কোশ্চেন নাম্বার 3 করব। আমি দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 3-র 1 দাগ এবং 2 দাগ হুবহু কিন্তু সমান। তাহলে আমি 1 দাগটা করে দেবো, 2 দাগটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ভালো করে দেখবে বুঝে নেবে। কিন্তু 1 দাগ আর 2 দাগ রয়েছে হুবহু সেম, একটা করে দেবো, অন্যটা কিন্তু হোমওয়ার্ক থাকবে। দেখো কোশ্চেন নম্বর 3-এ কি বলেছে, কোশ্চেন নম্বর 3-এ বলেছে এ বি সি 3টি বিন্দু যাদের অবস্থান বলে দেওয়া আছে, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে এই বিন্দু 3টি সমরেখ। সমরেখ শব্দটার অর্থ হলো এক রেখীয় বা একই রেখায় অবস্থান করছে। থিওরিতে কিন্তু এই জিনিসগুলো আমি খুব ডিটেলসে তোমাদের বুঝিয়েছিলাম, এবং আমাদের যে প্রথম ভিডিওটা দেওয়া হয়েছিল সেই প্রথম ভিডিওতেও কিন্তু আমি ডিটেলসে বুঝিয়েছিলাম। এখন এই অঙ্কটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। তাহলে যদি এবিসি 3টি বিন্দু সমরেখ হয় তাহলে প্রথম আমি বের করব এবি, তারপরে বের করব বিসি। তাহলে আমি ফার্স্ট বের করি এবি। এবি মানে কি, যেহেতু ভেক্টরে বের করছি, এবি মানে হচ্ছে বি মাইনাস এ। আচ্ছা এই জায়গায় যে বিন্দু আকারে লেখা আছে এই বিন্দুটাও যা, আবার তুমি যদি লেখো 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 3k ক্যাপ একই জিনিস, কিন্তু এইটা লেখাও যা এটা এইভাবে লেখাও একই জিনিস, দুভাবেই কিন্তু এটাকে লেখা যায়। ওকে, তাহলে আমি এবি মানে কি বি মাইনাস এ, বি থেকে যদি এ বিয়োগ করি 1 বিয়োগ 2 তাহলে -1, সেমভাবে 2 বিয়োগ 6 -4, 7 বিয়োগ 3, 7 বিয়োগ 3 মানে আমি কি বলতে পারি তাহলে 4। ক্লিয়ার, এবি বের করলাম। আচ্ছা এবি ভেক্টর, এটাকে যদি ভেক্টর আকারে প্রকাশ করি তাহলে আমি লিখতে পারি -i ক্যাপ -4j ক্যাপ, আবার এটাকে লিখতে পারি +4k ক্যাপ। এইভাবে লেখাও যা এইভাবে লেখাও তাই একই জিনিস। এবি বের করেছি, এবার বিসি বের করছি। বিসি মানে কি সি মাইনাস বি, তাহলে সি থেকে বি কে যদি বিয়োগ করি এখানে হয় 2, 10 থেকে 2 বিয়োগ করলে 8, এবং -1 থেকে -7 বিয়োগ করলে -8 হয়, -1 -7 মানে -8। এটাকে যদি ভেক্টরে লিখি তাহলে 2i ক্যাপ প্লাস 8j ক্যাপ, আর এখানে রয়েছে -8k ক্যাপ। এখন আমি তোমাদের বলেছিলাম সমরেখ প্রমাণ করতে হলে প্রথম এবি তারপর বিসি বের করব। এবার দেখব এদের ভাগফলটা সমান আছে কিনা। দেখো এইটা দিয়ে একে ভাগ করলে -2 হয়, এটা দিয়ে একে ভাগ করলে -2 হয়, এটা দিয়ে একে ভাগ করলেও -2 হয়। তাহলে আমি খুব হামেশাই বলতে পারি যে বিসি ভেক্টর ইজুগাল টু -2 ইন্টু এবি ভেক্টর, এটা বলা যায়। বিসি ভেক্টর মানে এখান থেকে -2 দিয়ে গুণ করলেই এটা পাওয়া যাবে, -2 দিয়ে গুণ করলে এটা, -2 দিয়ে গুণ করলে এটা, -2 দিয়ে গুণ করলে এটা। তাহলে বিসি ভেক্টর মানে হলো -2 ইন্টু এবি ভেক্টর। যদি এরকম একটা ভেক্টর ইজুগাল টু আরেকটা ভেক্টর লেখা যায় তাহলে আমি বলতে পারি ওই ভেক্টর দুটো সমান্তরাল। ওকে, তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে সমরেখ, আমরা প্রমাণ করলাম সমান্তরাল।
যদি কখনো দুটি ভেক্টর সমান্তরাল হয় এবং তাদের মাঝখানে কমন কোনো বিন্দু থাকে তাহলে তারা অবশ্যই সমরেখ হবে। কেন? এই যে এবি ভেক্টর আর এটা হলো বিসি ভেক্টর, সমান্তরাল হতে গেলে ওরা সর্বদাই একই রেখায় থাকতে হবে, না হলে সমান্তরাল এইরকমও তো হতে পারে, এইটা এবি ভেক্টর আর এটা বিসি ভেক্টর, বাস্তবে বি ভেক্টর এখানে বি ভেক্টর এখানে, এটা সম্ভব নয়। তাহলে দুটি ভেক্টর সমান্তরাল হলে এবং তাদের মধ্যে যদি একটি সাধারণ বিন্দু বা কমন বিন্দু থাকে তাহলে অবশ্যই তারা সমরেখ হবে। সেই জন্যই ভাষাটা লিখছি যে যেহেতু বি বিন্দুটি সাধারণ, সাধারণ মানে হচ্ছে কমন, সাধারণ, অতএব এ বি সি সমরেখ হবে, সমরেখ হবে। ক্লিয়ার সবার কাছে? তাহলে এই ছিল আমাদের 3 দাগের 1 দাগের যে কোশ্চেনটি সেটি। এইবার এই অঙ্কটা কি তোমরা বুঝতে পেরেছো? দেখো অঙ্কটার মধ্যে খুব জটিল ব্যাপার কিন্তু এখানে নেই, আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। প্রথম এবি বের করব, তারপর বিসি বের করব, দেখব ভাগ করে কোনো সমান সংখ্যা পাওয়া যাচ্ছে কিনা, তাহলে এরকম লিখব, যদি এরকম লেখা যায় তাহলে তারা সমান্তরাল হবে, যদি তাদের মধ্যে কমন কোনো বিন্দু থাকে তবেই তারা সমরেখ হবে। পরিষ্কার সবার কাছে? তাহলে এই 3 দাগের 1 দাগ যেমন হুবহু 3 দাগের 2 দাগ তেমন একটা অঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। কি বলেছে? দেখাও যে 3টি বিন্দুর অবস্থান ভেক্টর ওরা বলে দিয়েছে। 3টি বিন্দুর মধ্যে এখানে আমাদের দুখানা অঙ্ক দিয়ে রয়েছে। এ দাগে কি রয়েছে যে -2i কাপ প্লাস 3j কাপ প্লাস 5k কাপ, সেরকমই এই যে তাহলে এই যে বিন্দুগুলো বলে দেওয়া আছে -2 3 5 যেমন আছে তোমরা বইতে দেখতে পারবে। তো -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ এবং i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ এবং 7i ক্যাপ আর k ক্যাপ এরাও সমরেখ হবে তোমাদের প্রমাণ করতে বলেছে। এবং বি দাগেও একই রকম আরেকটা অঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, বলেছে 3টি বিন্দু সমরেখ হবে প্রমাণ করো। তাহলে এইভাবে হুবহু তোমরা করে নেবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। কিন্তু দেখো যে অঙ্কগুলো একদম ইজি সেই অঙ্ক করে আমি কেন সময় নষ্ট করব? তোমাদের নিজেদেরও কিছু করতে হবে। তো তোমরা যদি নিজেরা না করে প্রত্যেকবার বাবু স্যার করে দেবে আমরা ততক্ষণ পর্যন্ত বসে থাকবো, তাহলে তোমরা কি শিখছো? নিজেদের তো করতে হবে, তাই এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। ক্লিয়ার? চলো 4 দাগের অঙ্ক অলরেডি কিন্তু আমি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, তাহলে 5 দাগের অঙ্কটি আমি করাবো। দেখো 5 দাগে কি বলেছে? এই 3টি অবস্থান ভেক্টর সমরেখ, তাহলে এই বি এবং সি এর মান নির্ণয় করো। তাহলে প্রশ্নে তোমাকে বলেই দেওয়া আছে এরা সমরেখ, আলফা বিটা গামা আমি ধরে নিয়েছি যাতে সুবিধা হয়। সমরেখ যদি হয় আমি মনে করলাম এটা হলো আলফা, আবার এটা হলো বিটা আর এটা হলো গামা। তাহলে এক্ষুনি আমি তোমাদের যেমন শিখিয়েছিলাম সমরেখ হলে আলফা বিটা বের করতে হবে আর বিটা গামা বের করতে হবে, তারপর তারা কি হয়? সমান্তরাল হয়। তাহলে আলফা বিটা আগে বের করি। আলফা বিটা মানে কি? বিটা মাইনাস আলফা, বিটা থেকে আলফা বিয়োগ করলে 7 - 1 মানে 6i ক্যাপ, 2 - b এই যে রইল j ক্যাপ, 6 - c তাহলে 6 - c সেটা রইল k ক্যাপ। এটা হলো আলফা বিটা। এবার বের করছি বিটা গামা। বিটা গামা যদি বের করি তার মানে কি? গামা মাইনাস বিটা, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে -2i ক্যাপ, এটার থেকে এটা বিয়োগ করলে +0j ক্যাপ, এটা থেকে এটা বিয়োগ করলে -k ক্যাপ। ক্লিয়ার? তাহলে দেখো যেহেতু প্রশ্নে বলেই দেওয়া আছে আলফা বিটা গামা হলো সমরেখ, সমরেখ হলে অবশ্যই আলফা বিটা আর বিটা গামা আমি বের করেছি এই দুটো হতে হবে সমান্তরাল, কারণ বিটা বিন্দু কমন রয়েছে, আগের অঙ্কটাই যেমন করলাম। সমরেখ হলে প্রথমে কি হয়? সমান্তরাল হয়। তাহলে সমান্তরাল হলে আমরা লিখব যেহেতু আলফা বিটা গামা সমরেখ, অতএব আলফা বিটা সমান্তরাল বিটা গামা, এটা আমরা লিখব। আলফা বিটা সমান্তরাল বিটা গামা। ওকে, তাহলে এইবার যদি সমান্তরাল হয় তাহলে আমরা কি জানি? ভাগফলটা কি হয়? সমান হয়। তাহলে আমি লিখছি অতএব 6/-2 ইজুগাল টু 2 - b বাই এখানে রয়েছে 0 ইজুগাল টু 6 - c বাই এখানে রয়েছে -1। এবার এইটুকু যদি আমি গ্রহণ করি সেটা আমি সাইডে লিখছি, তোমরা নিচ দিয়ে লিখবে। তাহলে এইটুকু গ্রহণ করলে এটা ভাগ করলে হয় -3, তাই আমি লিখলাম -3 ইজুগাল টু 2 - b/0 2 - b/0। তাহলে 0 দিয়ে কোনাকুনি গুণ করলে 0 ইজুগাল টু 2 - b, b এইদিকে আনলে b ইজুগাল টু 2, তাহলে b এর মান পেয়ে গেলাম। অনুরূপে এইটা আর এইটা যদি আমরা গ্রহণ করি, এইটা মানে কিন্তু -3, তাহলে সেটাই যে লিখছি -3 ইজুগাল টু
আমার এখানে রয়েছে 6 - c / -1, তাহলে এই যে লিখছি 6 - c / -1, -1 এইদিকে গুণ করলে 3 = 6 - c, তাই তো? তাহলে আমি c এইদিকে নিয়ে এলাম আর 3 ওইদিকে নিয়ে গেলাম, 3 ওইদিকে নিয়ে গেলে হবে বিয়োগ, তাহলে 6 থেকে 3 চলে গেলে শুধুমাত্র 3 থাকে। তাহলে এই হলো আমাদের বি ও সি এর মান, একদম সহজ। তাহলে কিভাবে করলাম তোমরা বুঝতে পারলে, আগের যে থিওরিটা ছিল সেইভাবেই কিন্তু এটা আমরা করেছি। ওকে, চলো দেখি পরের অঙ্কগুলো। দেখো এই যে আমরা 5 দাগের অঙ্কটা করলাম, এই 5 দাগের হুবহু একটা অঙ্ক রয়েছে 19 নম্বর পেজের, মানে যে অঙ্কগুলো তোমরা করছো তার 16 নম্বর কোশ্চেনটা হুবহু এর মতো সেম। সেখানে শুধুমাত্র বলেছে এক্স এর মান নির্ণয় করো, 3টি ভেক্টর যদি সমরেখ হয় তাহলে এক্স এর মানটা নির্ণয় করো। তাহলে একইভাবে এই যে যেমন করে আমি করেছি সেমভাবে করবে। 16 নম্বর কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, কিন্তু হুবহু সেম, ওটা হোমওয়ার্ক থাকছে। দেখো কোশ্চেন নাম্বার 6-এ কি বলেছে, এবি ভেক্টর এটা এবং বিসি ভেক্টর এটা, যেখানে এবিসিডি একটা সামান্তরিক, তাহলে এসি কর্ণ বরাবর একটা একক ভেক্টর নির্ণয় করো। আমি একবার দেখে নিই এটাই বলেছে কিনা। 6 নম্বর কোশ্চেনে একদম তাই, এসি কর্ণের সমান্তরাল দিকে একটা একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এবি ভেক্টর এটা, এবি ভেক্টর মানে এইটা বলে দেওয়া আছে, বিসি ভেক্টর বিসি মানে এইটা বলে দেওয়া আছে। তাহলে এসি ভেক্টর বরাবর তোমার একটা কি বের করতে বলেছে না, একক ভেক্টর বের করতে বলা হয়েছে। তাহলে অঙ্কটা সামান্তরিক বলেছে ঠিকই, কিন্তু চালাকি করে দিয়েছে। আচ্ছা ধরো তো, মনে করো আমি এই উপরের জিনিসটা মুছে দিলাম, এই উপরের জিনিসটা মুছে দিলাম, তাহলে এটা একটা ত্রিভুজের মতো দেখতে হয়েছে, যেখানে ডি বিন্দুটা আসলে আমার কোনো কাজে লাগছে না। এই এবি আর বিসি যদি যুক্ত করি সেটা মানেই তো এসি, যেটা ত্রিভুজ সূত্র আমি তোমাদের শিখিয়েছিলাম। তাহলে আমার এইটা জাস্ট ঘাবড়ে যাওয়ার জন্য এই জিনিসটা দিয়েছে, এই যে ডি বিন্দুটা তোমাকে ঘাবড়ে দেওয়ার জন্য দিয়েছে, আর কোনো কাজ নেই ওর। ক্লিয়ার? তাহলে আমি এসি ভেক্টর বের করছি। এসি ভেক্টর মানে কি, দেখো এটা এই মুখে রয়েছে, এটাও এই মুখে রয়েছে, এটা তার বিপরীত দিকে রয়েছে। ত্রিভুজের সূত্র কি বলছে, ত্রিভুজের দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান হবে এবং বিপরীত মুখে হবে, সেই রকমই এটা রয়েছে। তাহলে এই দুটো যোগ করলেই ওটা পাওয়া যাবে। তাহলে এসি = এবি প্লাস বিসি, এটা বলা যাবে অবশ্যই। তাহলে যোগ করে দিলে এটা হয় 3i ক্যাপ, এটা যোগ করে দিলে -6j ক্যাপ, এটা যোগ করে দিলে +2k ক্যাপ। ক্লিয়ার? এবার বলেছে এই বরাবর একটা একক ভেক্টর নির্ণয় করো, এটা একদম সহজ জিনিস। তাহলে লিখছি এসি ভেক্টরের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর সেটা কত হবে, একক ভেক্টর = ওই ভেক্টরকে যদি তার মডিউলাস দিয়ে আমরা ভাগ করি। মডিউলাস কিভাবে, 3 এর স্কয়ার 9, 6 এর স্কয়ার 36, 2 এর স্কয়ার 4। তাহলে দেখতে পাচ্ছি 36 আছে 40 আর 9 49, 49 এর রুট করলে হয় 7। তাহলে এটা আমরা লিখতে পারি 3i ক্যাপ -6j ক্যাপ +2k ক্যাপ বাই নিচে রয়েছে 7। এটাই হলো এসি কর্ণের সমান্তরাল দিকে একটা একক ভেক্টর। ক্লিয়ার? তাহলে চলো পরের অঙ্কটা করব। দেখো 7 দাগের অঙ্কটাতে কি বলেছে, বলেছে এ বিন্দু যার অবস্থান ভেক্টর এটা, বি বিন্দু যার অবস্থান ভেক্টর এটা। তাহলে সি একটা বিন্দু যেটা এবি কে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করো। তাহলে খুব মন দিয়ে দেখবে, ধরো এই জায়গা এ বিন্দুটা রয়েছে আর এই জায়গা বি বিন্দুটা রয়েছে, এ বি রেখাংশ রয়েছে এই যে, আমি সি বিন্দুটা এখানে নিলাম। যদি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতো তাহলে এটা হতো 1, এটা হতো 2, তাই তো? তার মানে কি এসি হতো 1 আর বিসি হতো 2। তাহলে এই জায়গায়ও সেমভাবে কি বলেছে, 1:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে, তাই তো বলেছে। তাহলে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করেছে, কথাটার অর্থ হলো এসি মানে 1, তাহলে এইটুকু মানে হলো 1। আর বিসি মানে 2, তার মানে কি এইটুকু হলো 2। তাহলে অঙ্ক যেমনই দেওয়া থাকুক, আমি যদি আমার মতো অঙ্কটা সাজিয়ে নিতে পারি অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে আমি এই জায়গা থেকে সহজভাবে বলতে পারি এই পুরোটুকু হলো 2, এইটুকু হলো 1, তার মানেই হলো এইটুকুও 1। তাহলে সেই জন্য অঙ্কটাকে আমি পরিবর্তন করে লিখছি যে স্পষ্টতই কি নাকি এ বিন্দু বিসিকে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে।
অন্তর্বিভক্ত করেছে, বলতে পারি এই কথাটা, অন্তর্বিভক্ত করেছে। তাহলে এখন আমার এই সি বিন্দুটা দরকার, সি বিন্দুটা আমি জানি না কত, আমি ধরলাম এটা এক্স ভেক্টর। তাহলে এই জায়গায় লিখছি, ধরি সি বিন্দুর অবস্থান ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স ভেক্টর। তাহলে খুব সহজে কি বলা যেতে পারে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে তবেই এটা পাওয়া যাবে। কারণ ছবিটা যদি মুছে তোমাদের বোঝানোর চেষ্টা করি, খুব সহজেই তোমরা বুঝতে পারবে। আমরা ছবিটা মুছে নিই একটু। এইটা হলো 1, এইটা হলো 1। তাহলে 1 দিয়ে আমি এই দিকে গুণ করব, সেটা লিখছি এ ভেক্টর মাইনাস 3b ভেক্টর, প্লাস 1 দিয়ে আমি এইদিকে গুণ করব এক্স ভেক্টর বাই 1 প্লাস 1, এইটা দিয়ে একে গুণ করলাম, এইটা দিয়ে একে গুণ করলাম, তাহলে যেটা পাবো সেটা কি হবে, এই মাঝখানের বিন্দুটা পাওয়া যাবে। মধ্যবিন্দু বের করার ফর্মুলা যে এই দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই মধ্যবিন্দুটা পাওয়া যায়, সেজন্য 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দু মানে 2a ভেক্টর প্লাস b ভেক্টর, যেগুলো আমি পার্ট 1 পার্ট 2তে বুঝিয়েছি তোমাদের। তাহলে এখান থেকে আমার তো বের করতে বলেছে x এর মান কত, তাহলে আমি লিখছি এখানে রয়েছে a ভেক্টর মাইনাস 3b ভেক্টর প্লাস x ভেক্টর, এখানে রয়েছে 2 এইদিকে গুণ করলে 4a ভেক্টর প্লাস 2b ভেক্টর হলো। তাহলে এখান থেকে x ভেক্টর ইজ ইকুয়াল টু a এইদিকে গেলে হয় 3a ভেক্টর, 3b ওইদিকে গেলে হয় 5b ভেক্টর। এটাই হলো আমাদের সি বিন্দুর অবস্থান ভেক্টর। ক্লিয়ার? দেখলাম এখানে পার্ট 2তে মানে এখানে আরেকটা কোশ্চেন বলে দেওয়া আছে, সেই কোশ্চেনে বলেছে যে এবং তোমরা প্রমাণ করো যে সি বিন্দু এবং বি বিন্দুর মধ্যবিন্দু হলো এ। তাহলে সেই ক্ষেত্রে ভাষাটা আমরা কিভাবে লিখব, যে সি আর বি যুক্ত করে 2 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায়, বা বাংলা ভাষায় আমরা ওটা লিখে দিতে পারি কি, যদি সি বিন্দু এ বিকে 1:2 অনুপাতে বিভক্ত করে, তাহলে অবশ্যই এ বিন্দু বিসিকে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, অর্থাৎ এ বিন্দু বিসি এর মধ্যবিন্দু। এই ভাষাটা লিখে দিলেই হয়ে যাবে। তোমরা আমার এই যে কথাটা বললাম সেটা রেকর্ডিং তো অন থেকে যাচ্ছে, তাহলে আবার একটু পিছনে যাবে, ভাষাটা শুনে নাও, নিজেরা খাতায় নোট করে নাও। তাহলে আমাদের এক্স বা সি বিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করা হয়ে গেল, কোশ্চেন নাম্বার 7 তাহলে সমাধান হয়ে গেছে। এবার কোশ্চেন নাম্বার 8 এর দিকে যাব আমরা। দেখো কোশ্চেন নম্বর 8-এ কি বলেছে, এবিসি একটা ত্রিভুজ রয়েছে, এই এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সিএ বাহুর মধ্যবিন্দু ই এবং এবি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে প্রমাণ করে দেখাও এডি প্লাস বিই প্লাস সিএফ ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, অর্থাৎ নাল ভেক্টর। এটা প্রুভ করতে হবে। তাহলে প্রুভ করার চেষ্টা করি আমরা। আমি ধরে নিলাম যে ধরি এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, অর্থাৎ এই এ বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর, এটা বি ভেক্টর আর এটা সি ভেক্টর আমি ধরে নিয়েছি। ওকে, এর আগের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটায় আমি তোমাদের কি দেখিয়েছিলাম, যে দুটো বিন্দুর মধ্যবিন্দু বের করতে হলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মধ্যবিন্দু পাওয়া যায়। তাহলে সেই জন্য আমি ভাষাটা লিখছি, অতএব ডি বিন্দুর অবস্থান ভেক্টর সেটা কি হবে, ডি বিন্দু হলো বি আর সি এর মধ্যবিন্দু, তাই বি প্লাস সি বাই 2। অনুরূপে ই বিন্দুর অবস্থান ভেক্টর সেটা কি হবে, ই হলো এ আর সি এর মধ্যবিন্দু, তাই এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2। অনুরূপে এফ বিন্দুর অবস্থান ভেক্টর সেটা কত হবে, সেটা হবে এ প্লাস বি বাই 2। পেয়ে গেলাম। এটা কেন বের করেছি, কারণ আমি এডি বের করব এবার। এডি মানে হলো এইটা, তাই তো? তাহলে আমি এই জায়গায় লিখছি অতএব এডি মানে কি, ডি মাইনাস এ। ডি কত পেয়েছি, ডি মানে এইটা, তাহলে লিখছি বি প্লাস সি বাই 2 মাইনাস এ, এ মানে এ নিজেই, তাহলে এ ভেক্টর। তাহলে এটাকে যদি সমাধান করি, সমাধান করলে আমি দেখতে পাচ্ছি কি 2 লসাগু হবে, এখানে বি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস 2 এ ভেক্টর রয়েছে। তাহলে এডি কমপ্লিট হলো। সেমভাবে আমি বিই বের করব। কেন বিই বের করব, ওটা যোগ করতে বলেছে সেই জন্য। তাহলে বিই মানে কি, ই মাইনাস বি, যেখানে ই কত, ই মানে হলো এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 আর বি মানে বি নিজে, তাহলে বি মানে
ই মাইনাস বি, যেখানে ই এটা আর বি হলো এটা। তাহলে এই জায়গাও যদি লসাগু করি, লসাগু হবে 2, তাহলে এটা হলো এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস 2বি ভেক্টর। আবার কি বের করব, সিএফ বের করব। তাহলে সিএফ ইজ ইকুয়াল টু এফ মাইনাস সি। এফ কত, এফ হলো এ প্লাস বি বাই 2, এ প্লাস বি বাই 2 মাইনাস সি, সি মানে সি নিজেই। তাহলে এইবার যদি আমি এখানে লসাগু করি, লসাগু হবে একইভাবে 2, আর এই জায়গায় সেমভাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস 2সি ভেক্টর হবে। ক্লিয়ার? এখন প্রশ্নে কি জিজ্ঞাসা করেছে, এই তিনটে যোগ করলে তুমি 0 ভেক্টর পাবো। তাহলে আমি যোগ করে দিই, তাহলে সেই জন্য আমি সাইডে লিখছি, তোমরা কিন্তু সব নিচে লিখবে। তাহলে আমি লিখছি এডি প্লাস কি রয়েছে বিই, তারপরে কি রয়েছে সিএফ, সেটা ইজুগাল টু তাহলে এইটা প্লাস এইটা প্লাস এইটা। দেখো সবার নিচে তো 2 রয়েছে, সবার নিচে, এটা নিচেও 2, এটা নিচেও 2, এটা নিচেও 2, তাহলে একবারে সেই জন্য আমি 2 নিচে বসিয়ে দিলাম। আর যোগ করলে উপরের সংখ্যাগুলো বসাচ্ছি, বি প্লাস সি মাইনাস 2a, সেমভাবে এই জায়গা রয়েছে এ প্লাস সি মাইনাস 2বি, এ প্লাস সি মাইনাস 2বি প্লাস এই জায়গা কত রয়েছে এ প্লাস বি মাইনাস 2সি, তাহলে এই যে এ প্লাস বি মাইনাস 2সি। তাহলে যদি তোমরা খেয়াল করো, দেখো তো এই জায়গায় একটা বি আছে, এই জায়গায় একটা বি আছে, বি বি যোগ করলে 2টো, তার সঙ্গে এই 2টো বিয়োগ হয়ে গেল। একইভাবে তোমরা যদি খেয়াল করো, এই জায়গা সি রয়েছে, এই জায়গা সি রয়েছে, 2টো সি, তার সঙ্গে 2টো সি যোগ বিয়োগ হয়ে গেল, 0 হয়ে গেল। আবার সেমভাবে এ রয়েছে, তার সঙ্গে 2a যদি আমরা বিয়োগ করি 0 হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, নাল ভেক্টর। তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। তাহলে কি হলো, এই তিনটে যোগফল নাল ভেক্টর হবে, সেটাই আমাদের প্রুভ করতে বলেছিল। ক্লিয়ার সবার কাছে? চলো পরের অঙ্কটা করি তাহলে। দেখো কোশ্চেন নম্বর 9-এ কি বলেছে, যদি এটা হয় তাহলে প্রমাণ করো এবিসি বিন্দু তিনটি সমরেখ। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। একটু এর দিকে যদি ফোকাস দেওয়া যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি, ধরো কোনো এক জায়গা অরিজিন রয়েছে ও বিন্দুর সাপেক্ষে এটা যদি এ বিন্দু হয় তাহলে এটা হলো ও এ, সেমভাবে এটা যদি বি বিন্দু হয় তাহলে এটা হলো ও বি, সেমভাবে এটা যদি সি বিন্দু হয় এটা হলো ও সি। তার মানে আসলে ও এ মানে এ বিন্দুর অবস্থান ভেক্টর, ও বি এটা মানে হলো বি বিন্দুর অবস্থান ভেক্টর, এবং ও সি এটা মানে হলো সি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমি খুব সহজ ভাষায় বলতে পারি যে ধরি এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর এটা আমি ধরলাম এ ভেক্টর, এবং সেমভাবে বি বিন্দুর অবস্থান ভেক্টর এটা মানে বি ভেক্টর ধরলাম, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর এটা মানে সি ভেক্টর ধরলাম। পরিষ্কার? তাহলে আমরা কি বলতে পারি, এ বিন্দুর অবস্থান ভেক্টর মানে ও এ মানে আসলে এ ভেক্টর, সেমভাবে ও বি মানে আসলে কি বি ভেক্টর। আমি ধরে নিচ্ছি আমার, যাতে ক্যালকুলেশনটা সোজা হয় এবং বেশি অক্ষর না নিয়ে চলতে হয়। এবং ও সি মানে আমি কি বলতে পারি, যে সি ভেক্টর। ক্লিয়ার? এখন আমাকে এইটা বলে দেওয়া আছে, তাহলে আমি এই যে গ্রহণ করছি, অতএব এ ও প্লাস ও বি আর ইজুগাল টু বিও প্লাস ও সি, যদি এটা বলে দেওয়া থাকে এও মানে কি এর উল্টোটা, উল্টো হলে শুধুমাত্র ভেক্টরে মাইনাস হয়, তাহলে এও মানে হবে মাইনাস এ ভেক্টর, ওবি মানে হলো বি ভেক্টর, বিও মানে আবার কি মাইনাস বি ভেক্টর, আর ও সি মানে শুধুমাত্র সি ভেক্টর। পরিষ্কার? এটাকে লেখা যায় বি মাইনাস এ ভেক্টর, আর এটাকে লেখা যায় সি মাইনাস বি ভেক্টর। সাজিয়ে লিখছি, জাস্ট ওই জিনিসটাকে আমি সাজিয়ে লিখলাম। বি মাইনাস এ কথাটার অর্থ কি, বি মাইনাস এ মানে হচ্ছে এ বি ভেক্টর, তাই তো? এই যে বি মাইনাস এ মানেই কি এ বি ভেক্টর, সেমভাবে সি মাইনাস বি সেটা মানে হলো বিসি ভেক্টর। তাহলে আমি দেখতে পেলাম এ বি ভেক্টরও যে জিনিস আর বিসি ভেক্টরও সেই জিনিস। তাহলে আমি বলতে পারি কি, যে এ বি ভেক্টর সমান্তরাল হবে বিসি ভেক্টরের সঙ্গে, কারণ আমি বুঝিয়েছিলাম যদি একটা ভেক্টর ইজুগাল টু কিছু গুণ আরেকটা ভেক্টর লেখা যায় তাহলে ভেক্টর দুটো সমান্তরাল হয়। এই জায়গায় কিছুটার মান হলো 1, সেই জন্য এ বি ভেক্টর আর বিসি ভেক্টর পরস্পর সমান্তরাল হলো। আবার বি বিন্দু তো দুই জায়গায় আছে, দুই জায়গায় যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, সমরেখ। তাহলে এই জায়গায় লিখব যেহেতু বি বিন্দু সাধারণ অতএব এ বি সি সমরেখ। এটাই তো প্রুভ করতে দিয়েছিল আমাদের। তাহলে পরিষ্কারভাবে প্রমাণ হয়ে গেল 9 দাগের। চলো সামনের দিকে এগিয়ে যাব তাহলে। দেখো কোশ্চেন নম্বর 10-এ কি বলেছে,
PQRS একটা সামান্তরিক, এই সামান্তরিকের যদি PR এবং QS বিয়োগ করা হয় সেটা 2PQর সঙ্গে সমান হবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। সামান্তরিকের ক্ষেত্রে আমরা কিন্তু জানি ওর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল হয়, তাই তো? এবং আমি সামান্তরিকের একটা সূত্র শিখিয়েছিলাম, সামান্তরিকের পাশাপাশি দুটো বাহুর যোগফল, সেটা মানেই হলো কিন্তু তার লব্ধি ভেক্টরটা, তাই তো? তাহলে এই জায়গায় আমি একটা জিনিস করছি, সেটা কি, যে ধরি PQ ইজুগাল টু A ভেক্টর এবং PS ইজুগাল টু B ভেক্টর, এটা আমি ধরে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। তাহলে আমি বলতে পারি এইটা আমি ধরে নিয়েছি A ভেক্টর আর এটা ধরে নিয়েছি B ভেক্টর। তাহলে এইটা যদি B ভেক্টর হয় অবশ্যই এটা কিন্তু B ভেক্টর হবে, ক্লিয়ার? এবং এটা যদি A ভেক্টর হয় অবশ্যই এটাও কিন্তু A ভেক্টর হবে। তাহলে এবার খেয়াল করবে ত্রিভুজ PQR থেকে আমি এই জায়গায় লিখছি, অতএব ত্রিভুজ PQR থেকে বলা যায় এই বাহুটা এইদিকে ক্রিয়া করছে, এই বাহুটা এইদিকে ক্রিয়া করছে, আর এই বাহুটা তার বিপরীত দিকে ক্রিয়া করছে। তাহলে এই দুটোর যোগফল মানেই হলো এটা। তাহলে সেই জন্যই আমি লিখছি যে PR সেটা মানেই হলো A ভেক্টর প্লাস B ভেক্টর, ক্লিয়ার? এবং আমি এই যে ত্রিভুজ রয়েছে PQS, এই PQS থেকে বলতে পারি, ত্রিভুজ PQS থেকে সেটা কি বলা যায়, দেখো এই ভেক্টরটা এই দিকে ক্রিয়া করছে আর এই ভেক্টরটা এই দিকে ক্রিয়া করছে, এটা তার বিপরীত দিকে ক্রিয়া করছে, তাহলে এইটা আর এইটা যোগ করলে তবে এটা পাওয়া যাবে। তাহলে সেই ভাষাটাই আমি লিখছি যে A ভেক্টর প্লাস QS এই ভেক্টর ইজুগাল টু B ভেক্টর। তাহলে আমরা বলতে পারি যে QS ভেক্টর ইজুগাল টু B ভেক্টর মাইনাস A ভেক্টর, এটা বলা যায় খুব সহজভাবে। এখন আমাদের বলেছে এইটা প্রমাণ করো, তাহলে আমরা এই জায়গায় লিখছি যে অতএব LHS এ কি বলেছে, PR মাইনাস রয়েছে QS, PR এর মান কত বের করেছি আমরা, PR কই, এই যে PR মানে হচ্ছে A ভেক্টর প্লাস B ভেক্টর মাইনাস QS যদি করি তাহলে মাইনাস B ভেক্টর মাইনাসে মাইনাসে প্লাস A ভেক্টর, B ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রয়েছে 2A ভেক্টর। আর 2A ভেক্টর আমি কাকে ধরেছি, PQ কে ধরেছি, তাহলে এটা মানেই তো বলা যায় 2PQ। তাহলে এই যে প্রমাণ হয়ে গেল, খুব সহজ জিনিস। তাহলে এটাই ছিল আমাদের 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটাও কিন্তু আমি সলিউশন করিয়ে দিলাম। এবার চলো তাহলে 11 নম্বর কোশ্চেনের দিকে এগিয়ে যাই আমরা। দেখো কোশ্চেন নম্বর 11 একে বলেছে ABC তিনটি ভেক্টর বলে দেওয়া আছে, বলেছে A প্লাস B প্লাস 2C এই ভেক্টরের মান নির্ণয় করো এবং এর অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করো। আমার মনে হয় না যে এই অঙ্ক আমার করে দেওয়া উচিত, প্রচুর বার করেছি ভাই, প্রচুর বার করেছি, এর মান নির্ণয় করতে পারবে না? এ যদি না পারো তাহলে এতক্ষণ আমি কি শেখালাম তোমাদের, A ভেক্টর প্লাস B ভেক্টর প্লাস 2C ভেক্টর। তাহলে A প্লাস B, এই যে A প্লাস B আমি লিখছি 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ প্লাস B মানে হচ্ছে কত রয়েছে মাইনাস 5i ক্যাপ, তারপর রয়েছে প্লাস 4j ক্যাপ, তারপরে রয়েছে প্লাস 2k ক্যাপ, এটা হলো A প্লাস B, তার সঙ্গে প্লাস 2C মানে এই জায়গায় রয়েছে আবার 3 দুগুণ 6i ক্যাপ, এখানে রয়েছে মাইনাস 6j ক্যাপ, এখানে রয়েছে মাইনাস 4k ক্যাপ। তাহলে এই সব যোগ বিয়োগ করবো, এখন সব যোগ বিয়োগ করেছি 2i আর এখানে রয়েছে 6i, 2i আর 6i মানে 8i, তার থেকে 5i যদি চলে যায় তাহলে থাকে হচ্ছে 3i ক্যাপ, হলো 4j আর এখানে রয়েছে আমাদের কত 4j 8j, তার থেকে 6j চলে গেলে থাকে হচ্ছে তাহলে 2j ক্যাপ, হলো মাইনাস 4k ক্যাপ আর এখানে প্লাস 2k ক্যাপ আর এখানে রয়েছে মাইনাস 4k ক্যাপ, মাইনাস 4 মাইনাস 8, তার থেকে 2 যদি বাদ দিয়ে দিই তাহলে মাইনাস 6k ক্যাপ, এটাই হলো ওই ভেক্টর। এবার বলেছে তার মান নির্ণয় করো, মান নির্ণয় করা মানে কি মডিউলাস অফ A ভেক্টর প্লাস B ভেক্টর প্লাস 2C ভেক্টর। তাহলে সেই মডিউলাস মানে কতবার শিখিয়েছি, মডিউলাস মানে কি রুট ওভার অফ 3 এর স্কোয়ার 9, 2 এর স্কোয়ার 4, 6 এর স্কোয়ার 36, 36 আছে 40 আর 9 কত হয় 49, তাহলে সেটা হয় 7। এখন বলেছে এর সমান্তরাল দিকে বা এর অভিমুখে একটা একক ভেক্টর বের করো, কতবার করেছি। অঙ্ক চ্যাপ্টারটা কি জানো, মূলত থিওরি যদি ভালো করে বোঝা যায়, কয়েকটা অঙ্ক যদি ভালো করে বোঝা যায় তাহলে কিন্তু অঙ্ক নিজে করতে পারবে। সেই একই অঙ্ক ঘুরিয়ে কোনো সময় বলবে 2 + 3 বের করো, কোনো সময় 5 + 7 বের করো, তাই যোগ যদি তুমি জানো
সব অঙ্কই তুমি পারবে। তাহলে একক ভেক্টর মানে কি, এই ভেক্টরকে শুধু মডিউলাস দিয়ে ভাগ করলেই হয়ে যায়। তাহলে এরকম লিখলাম এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর ইজুকাল টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ বাই 7 হয়ে গেল। একদম সহজ জিনিস। আমি দেখলাম 11 থেকে 2 থেকেও সেম একটা অঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। তাহলে এই অঙ্ক করতেই তোমাদের বিরক্ত লাগছে, একই টাইপের অঙ্ক, পরের অঙ্ক কি আর আমি করব? তাহলে ওটাও তোমাদের হোমওয়ার্ক থাকছে কিন্তু। পরিষ্কার? তাহলে 11 দাগের 2 দাগ তোমাদের হোমওয়ার্ক থাকছে। দেখো 12 দাগ করার আগে 13 দাগটা একটু দেখে নেবে সবাই। 13 দাগে কি বলেছে, এ ভেক্টর কিছু একটা বলে দেওয়া আছে, বি ভেক্টর কিছু একটা বলে দেওয়া আছে। বলেছে ভেক্টর দুটির সমষ্টি অর্থাৎ এ প্লাস বি প্রথম নির্ণয় করো এবং ওই ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করো, অর্থাৎ এ প্লাস বি করে তুমি যেটা পাবে তার অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করো। তাহলে 11 দাগের হুবহু কপি করে দেওয়া রয়েছে। তাহলে 13 দাগটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকছে। এবার দেখো 12 নম্বর কোশ্চেনে কি বলেছে, এ বি সি ডি 4টে বিন্দু বলে দেওয়া আছে। প্রমাণ করতে বলা হয়েছে যে এই 4খানা বিন্দু মিলে একটা সামান্তরিক গঠন করে। সামান্তরিক যদি গঠন করে আমি বলতে পারি কিন্তু এই সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সব সমান হয়, এটা আমি বলতে পারি। তাহলে সেই জন্যই আমি এই জায়গায় বিপরীত বাহু বের করার আগে এ বি বের করব, বিসি বের করব, আর সিডি বের করব, আর এডি বের করব বা ডিএ বের করব। একটা বের করলেই হলো, দৈর্ঘ্য দরকার তো আমার। তাহলে আমি এ বি বের করছি। এ বি মানে কি, বি মাইনাস এ। বি থেকে এ বিয়োগ করলে -1, 1 থেকে এটা বিয়োগ করলে -1, 4 থেকে এটা বিয়োগ করলে 7 হয়ে যায়। এবি হয়ে গেল। এবার বিসি বের করছি। বিসি মানে সি মাইনাস বি, এটার থেকে এটা বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ করলে হয় -9, এটা থেকে এটা বিয়োগ করলে হয় -5, আর এটা থেকে এটা বিয়োগ করলে হয় -5। এটা হলো বিসি। এবার বের করব ডিসি বা সিডি। সিডি বের করি। সিডি মানে হচ্ছে ডি মাইনাস সি। তাহলে ডি মাইনাস সি যদি করি, এটা থেকে এটা বিয়োগ করলে সেটা হয় হচ্ছে আমাদের, এটা থেকে এটা বিয়োগ করছি তাই তো, তাহলে 1 হবে। আর এটা থেকে একে যদি বিয়োগ করি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটাও 1 হবে। এটা থেকে এটাকে যদি আমি বিয়োগ করি সেটা হবে হচ্ছে -7। বিয়োগ একদম নর্মাল জিনিস, তোমরা সবাই জানো, সেজন্য আমি দ্রুত করে দিচ্ছি। এবার আমরা এডি বের করব। এডি মানে কোনটা, এডি মানে হচ্ছে ডি মাইনাস এ। দেখো এবার এটা থেকে এটা যদি বিয়োগ করি সেটা হয় কিন্তু -9, এবং এটা থেকে এটা বিয়োগ করলে হয় -5, আর এটা থেকে এটা বিয়োগ করলেও কিন্তু হয় আমাদের -5। আমাদের বলেছে এটা সামান্তরিকের বাহু হবে বা শীর্ষবিন্দু হবে, সেটা প্রমাণ করতে বলেছে। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তাহলে আমি বলতে পারি এ বি আর এই ডিসি, ডিসি বা সিডি এরা সমান্তরাল হবে। তাহলে দেখো তো এ বি কোনটা রয়েছে, এই যে 1 -1 7, আর ডিসি বের করে না বের করে আমরা সিডি বের করেছিলাম। ডিসি যদি বের করতাম তাহলে উল্টোটা হতো না, উল্টোটা হতো, তাহলে এই জায়গায় -1 এটা 7 হতো, এই দুটো সমান হয়ে গেছে। সেমভাবে দেখো বিসি মানে যা রয়েছে এডি মানেও তাই রয়েছে। তাহলে আমরা এখন বের করছি মড অফ এবি। মড অফ এবি বের করলে সেটা হয় √1 + 1 + 49, 1 + 1 + 7 স্কোয়ার 49, 50 √51 হলো। দেখো এবার বের করব আমরা ডিসি বা সিডি, যেটা তোমরা বের করেছো ডিসি বা সিডি একই কথা, মডিউলাস বের করছি তো। তাহলে ডিসি যদি আমরা বের করি বা সিডি বের করি তাহলে সেটা কত রয়েছে, এই যে √1 স্কোয়ার 1 স্কোয়ার 7 স্কোয়ার, সেটা মানে √51 হলো। তাহলে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হলো। এবং আমরা বের করব কি, এবং আমরা বের করব বিসি। বিসি মানে আমরা বলতে পারি এখানে √81, এখানে 5 5 25, আর এখানেও 25, 25 25 50, 50 আর 81 হয় √131। আবার নিচেরটাও যদি বের করি এডি, এডি সেটা কত রয়েছে, এডি মানেও আমরা বলতে পারি কি, এখানে রয়েছে √81 + 25 + 25, সেটা মানেও √131। তাহলে আমরা দেখতে পেলাম যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়েছে। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান সেটাই কিন্তু আমাদের সামান্তরিক হয়, একমাত্র সামান্তরিকেরই কিন্তু বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এই জায়গায় ভাষাটা এখন কি লিখব, যেহেতু এবি তার মডিউলাস = সিডি তার মডিউলাস, এবং এডি তার মডিউলাস = বিসি তার মডিউলাস, অতএব এ বি সি ডি সামান্তরিকের শীর্ষবিন্দু। এই লিখে দিলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের 12 দাগের অঙ্ক। চলো পরের অঙ্কটা দেখি তাহলে। দেখো 13 দাগের অঙ্ক অলরেডি হোমওয়ার্ক দেওয়া হয়ে গেছে, 14 দাগের অঙ্কটাও কিন্তু হোমওয়ার্ক দেওয়া হয়ে গেছে আমাদের।
এবার 15 দাগের অঙ্কটা বাকি রয়েছে এবং 16 দাগের অঙ্কটাও কিন্তু হোমওয়ার্ক দেওয়া হয়ে গেছে। তাহলে 15 দাগের অঙ্ক করে আজকের সেশন আমি কিন্তু শেষ করব এবং এই সেশনের কিন্তু এটাই শেষ ভিডিও হবে। তার অর্থাৎ হলো প্রথম নম্বর যে চ্যাপ্টার রয়েছে, প্রথম নম্বর চ্যাপ্টারের আর অঙ্ক আমি করব না, কারণ একই অঙ্ক ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে, এত অঙ্ক করার আমার দরকার নেই। আমি শেষে তোমাদের সাজেশান তো দেবো, যদি এর পরে কোনো অঙ্ক দরকার হয় সেটা আমি কিন্তু দেবো। এর পরের যে চ্যাপ্টার আছে এই ভিডিওর পরেই তোমরা সেটা পাবে, অর্থাৎ আমাদের ভেক্টরের যে গুণন প্রক্রিয়াগুলো আছে সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেবো। ওকে, চলো 15 নম্বর অঙ্কটা করে ফেলি তাহলে। দেখো 15 নম্বর কোশ্চেনে কি বলেছে, এ এবং বি ভেক্টর দুটো একরেখীয় নয়, কিন্তু এক্স এর মান নির্ণয় করো যার ফলে সি ভেক্টর আর ডি ভেক্টরটা একরেখীয় হয়। কোশ্চেনের প্রথমটা দিয়েছে এমনভাবে যেন তোমরা ভয় পেয়ে যাও, প্রথমটুকু পুরো বাদ দিয়ে দাও। আমাদের এই জায়গা মনে করো বলে দেওয়া আছে সি ভেক্টর আর ডি ভেক্টরটা একরেখীয়। যদি একরেখীয় হয় তাহলে তারা সমান্তরাল হবে, আর সমান্তরাল হলে এই ভাগফলগুলো সব কি হয়ে যাবে, সমান হবে। তাহলে সেই ভাষাটাই আমরা লিখছি যে অতএব এক্স মাইনাস 7/2x + 1 = 2/-1। কোনাকুনি গুণ করেই এক্স এর মান বের করে দেবো। গুণ করলে -x + 7 = 4x + 2। এক্স ওই দিকে নিয়ে যাব, 2 এই দিকে নিয়ে আসবো, 2 এই দিকে আনলে 7 - 2 4x + x, এটা হয় 5 আর এখানে হয় 5x। তাহলে x = 1, এটাই হলো আমাদের x এর মান। ক্লিয়ার? তাহলে আমাদের x এর মান জিজ্ঞাসা করেছিল, x এর মান আমরা বের করে নিলাম। এটা কেন লিখলাম, সি আর ডি একরেখীয় বলেছে সেই জন্য। পরিষ্কার? চলো দেখো 16 নম্বর কোশ্চেনটা অলরেডি কিন্তু আমরা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, কারণ ওটা আমাদের প্রিভিয়াস একটা অঙ্কের সঙ্গে মিল ছিল, তখন আমি কিন্তু সেটা বলে দিয়েছি। আমি কিন্তু এই যে ভেক্টরের প্রথম চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারের আর কোনো ভিডিও তোমাদের দেব না। তার কারণ আমি পরবর্তী যে অঙ্কগুলো দেখলাম সেগুলো অতটাও গুরুত্বপূর্ণ নয়। যদি গুরুত্বপূর্ণ হয় আমি তো আবার সাজেশান তোমাদের দেবো, সাজেশান দেওয়ার সময় সেই অঙ্ক সলিউশন করিয়ে দেবো। এবার মূল কথা হলো কোনো একটা ভেক্টর বা কোনো একটা অঙ্ক যদি আমাদের শিখতে হয়, থিওরি যদি ভালো করে শিখি, নিজেরা চেষ্টা করলেও অনেক অঙ্ক পারবো আমরা, তাই তো? তাহলে বাকি অঙ্ক তোমরা চেষ্টা করতে পারো, যথেষ্ট পরিমাণ আমি অঙ্ক করে দিয়েছি। আমি কিন্তু আগামী দিন অর্থাৎ নেক্সট যে ভিডিও তোমরা পাবে সেই ভিডিওতে আমি ভেক্টরের গুণন সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত পুরনো যত অঙ্ক আছে সব কিন্তু করে ফেলবে তোমরা, এবং যত থিওরি ভিডিও আমি যা যা দিলাম সমস্ত কিছু কিন্তু প্র্যাকটিস করে ফেলবে। তোমাদের বন্ধু বান্ধবীদের বলবে আমাদের মহামুক্তি ব্যাচে যেন সবাই যুক্ত হয়ে যায়। আমি কিন্তু কন্টিনিউয়াস পড়ানো শুরু করেছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ, এবং পরবর্তী ভিডিও তোমরা খুব দ্রুত পাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে। টাটা, বাই বাই সবাইকে।